আস্তে আস্তে সব অন্ধকার হয়ে গেছে। সেই মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল হয়তো আমি আর বাঁচবো না, আমি একটা সেগুলো জাস্ট ফেটে যাবে। আমি জানতাম আমার মেয়ে হবে। আমার লক্ষ্য বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আজ আর কোনো নর্মাল ব্লগ নয়, আজকে আমি সরাসরি চলে এসেছি আপনাদের সাথে আমার বেবি ডেলিভারির এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। ওটি হওয়ার সময় হঠাৎ করে একটা টাইম আমার মনে হয়েছিল আমি হয়তো আর বাঁচবো না। আমার চারিদিকটা যেন অন্ধকার হয়ে আসছিল। এই ইমোশনগুলো আমার কাছে ভীষণ দামি, হয়তো আমি গুছিয়ে বলতে পারছি না, কিন্তু চেষ্টা করব আপনাদের যাতে সবটা বুঝতে সুবিধা হয় আর সুন্দর করে বলার। প্রথমে একটু না বলেই নয়, আমার বিয়ে প্রায় 6 বছর। 6 বছর পর আমি প্রেগনেন্ট হই। আমার প্রেগনেন্সি জার্নি তারপর থেকে শুরু হয়। আমার প্রেগনেন্সি জার্নিটা আমার কাছে খুব কষ্টের ছিল। তো কোনো দিন এই ভিডিওটা আমি শেয়ার করব। আমি ডাইরেক্ট চলে যাব ডেলিভারি দিনের ভিডিওটাতে। ডেলিভারির দিন সকালবেলায় আমাদের নার্সিংহোমে কেবিনে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে নার্সিংহোমটা ঠিক করা হয়েছিল সেই নার্সিংহোমে সকালে যতক্ষণে যাই ততক্ষণে একটাও কেবিন ফাঁকা ছিল না, যার জন্য পাশে আর একটা নার্সিংহোমে যাওয়া হয়, সেখানে একটাই কেবিন ফাঁকা ছিল। তো সেখানে যখন ভর্তি হতে যায় তখন ওখান থেকে বলে যে পেশেন্ট আগে নিয়ে আসতে হবে, তারপরে ভর্তি করবে। তো আমাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। যখন ঠিক আমি ভর্তি হব, কাগজপত্রগুলো দেওয়া হবে, তখনই হঠাৎ করে দেখছে আমার গোটা মাসের গোটা প্রেগনেন্সি যে রিপোর্ট, ব্লাড রিপোর্ট বা ধরুন প্রেসক্রিপশান, প্রত্যেকটা টেস্ট রিপোর্ট সবকটা একটা ফাইলে ছিল, সেই ফাইলটা পাওয়া যাচ্ছে না। আমি সেই মুহূর্তে একটু হাইপার হচ্ছিলাম, ভীষণ টেনশন বেড়ে যাচ্ছিল। তারপরেও নিজেকে একটু কন্ট্রোল করার চেষ্টা করলাম। তারপরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের মনে পড়ে যায় ওরা যে আগে নার্সিংহোমে গিয়েছিল সেই নার্সিংহোমেই ওই ফাইলটা ফেলে এসেছে। তারপরে গিয়ে সেই ফাইলটা নিয়ে আসা হয়। ফাইলটা আসার পর তারপরে আমাকে অ্যাডমিট করা হয়, আমাকে ওপরে নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে চেক করার পর আমার হাতে যখন চ্যানেল করতে আসে, সেই সময় যে চ্যানেলটা করছিল ওরা খুব দেরি করছিল। তখন আমি ওদেরকে বললাম যে এত দেরি করবেন না, আমার প্রেসক্রিপশনটা ছাড়ুন, কারণ আমার ব্লাড লাগবে। প্রেসক্রিপশনটা আমি ভর্তি হওয়ার পর আমার হাজব্যান্ড যাবে ব্লাড ব্যাংকে ব্লাড আনার জন্য। তখন ওরা হঠাৎ করে প্রেসক্রিপশনটা দেখলো যে হ্যাঁ, আমাকে তো এমন একটা চ্যানেল করতে হবে যেটা শুধু সেলাই নয়, ব্লাড দিতে হবে, সেটাও যাবে। তো তখন ওরা তাড়াহুড়ো করে ওই চ্যানেলটা চেঞ্জ করে আবার নতুন করে চ্যানেল করে। মানে এটা আমার একটা খুব খারাপ লাগলো যে ওনারা এত বছর ধরে ওইখানে কাজ করছেন, নার্সিং স্টাফ, ওনারা রীতিমতো ট্রেনিং করে এসছেন, অথচ একবার প্রেসক্রিপশনটা দেখলেন না যে আমার মানে কীরকম চ্যানেল করতে হবে। আমি বলার পর ওরা লক্ষ্য করলো, তারপর আমার চ্যানেল করলো। যাই হোক, ওখানে চ্যানেল ট্যানেল করে আমার স্যালাইনটা দিয়ে আমাকে নিচে পাঠিয়ে দেওয়া হলো। আমার হাজব্যান্ড চলে গেছিলো আমার জন্য ব্লাড আনতে। তারপরে তা করতে করতে আমার ননদ এসে আমার কাছে থাকে। নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে বেশ কিছুজন একটু বেশি রুড ছিলেন। ড্রেস চেঞ্জ করে ম্যাক্সি পরেছিলাম একটা, এটা কেন পরেছেন, আপনার শাড়ি পরতে হতো, আপনার শাড়ি লাগবে করে ভীষণভাবে আমাকে মানে বারবার করে এসে বলছিল। আমি একটু অস্বস্তিও বোধ করছিলাম। তারপরে বাড়ি থেকে আমি ফোন করি, যে বলি দুটো সুতির শাড়ি আনতে। তারপর বাড়ি থেকে সবাই যায়, আমাকে শাড়ি দেয়। আমি সেই শাড়িটা ওখানে চেঞ্জ করি একটা, আর একটা আমার শাড়ি ওই যেহেতু বাচ্চা হওয়ার পর বাচ্চাকে শোয়ানোর জন্য একটা দরকার হয়, সেটার জন্য ওরা নিয়ে নেয়। বাচ্চার জন্য আমরা আলাদা করে জিনিস নিয়ে গেছিলাম, কিন্তু হসপিটাল মানে ওই নার্সিংহোম থেকে সেইগুলো নিতে চাইনি ওরা, তো নর্মাল সুতির কাপড়টাই চাইলো। এবার তারই মাঝখানে যখন আমি শাড়ি চেঞ্জ করছিলাম, সেই সময় হঠাৎ করে আমার চ্যানেল দিয়ে উল্টো দিকে রক্ত চলে এসেছিলো, রক্ত বেরিয়ে শুরু করলো। তারপর একটা নার্স দিদি এসে আমার আবার চ্যানেলটা ঠিক করে দেয়, আবার ব্লাড রীতিমতো ভেসেলে চলে যায়, তারপর স্যালাইন ঠিকঠাক করে চলতে শুরু করে। যখন ঠিক ওটিতে ঢুকবো সেই মুহূর্তে আমি জানতে পারলাম আমার ক্যাথিটার পরানো হবে। আর আমার কাছে ক্যাথিটার পরাটা ভীষণ একটা ভয়ের আর আতঙ্কের ছিল। আমি চাইছিলাম যে কোনো রকমভাবে যেন ক্যাথিটার না পরানো হয়। আমি ডাক্তারবাবুকে বললাম যে ক্যাথিটার ছাড়া কি কোনো কিছু করা যাবে না ডাক্তারবাবু? ডাক্তার বললো না, ক্যাথিটারটা দিতেই হবে, এটা পরে দেখবে তোমারই সুবিধা। তারপরে যাই হোক, ভয়ে ভয়ে ওটিতে যখন ঢুকছি, আর মানে সারাদিন নিজেকে যেভাবে মানে কন্ট্রোল করেছিলাম যে না, আমি হাইপার হব না, আমার প্রেশার বাড়লে হবে না, আমি নিজেকে কন্ট্রোল করব, মানে আমি যেটা মেনটেন করছিলাম সেটাই ওটিতে ঢোকার পরেই না অটোমেটিক আমার যেন হার্টবিটটা ভীষণ বেড়ে গেল, হাত পা যেন আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো। তারপরে আমি নিজেকে আস্তে আস্তে বোঝাতে থাকলাম যে না, টেনশন করে কিছু লাভ নেই, টেনশন করলে বরং আমার ক্ষতি, বাচ্চার ক্ষতি। তারপরে গেলাম, আমাকে ওটির ড্রেস পরানো হলো, বেডে দেওয়া হলো। তারপরে হয়ে গেল সব থেকে সমস্যা, ক্যাথিটার পরানোর পর যে যন্ত্রণা, যে জ্বালাটা, আমি রীতিমতো মানে ওটিতে বেডের মধ্যে ভীষণভাবে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলাম। আর আমার এত কপাল খারাপ যে অ্যানাস্থেসিয়া করবেন তিনি তখনও পর্যন্ত এসে পৌঁছাননি।
তো তিনি আস্তে আস্তে 20 মিনিট দেরি করেছিলেন এবং আমি ওই 20 মিনিট ধরে ক্যাথিটারের যন্ত্রণা বা জ্বালা ওটা সহ্য করছিলাম। আমি হয়তো ভেবেছিলাম ক্যাথিটার পরানো হয়ে গেলে যদি সঙ্গে সঙ্গে অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তাহলে হয়তো আমার যন্ত্রণাটা তারপরেই কমে যাবে, কিন্তু আমার এতই ভাগ্য খারাপ, আমি 20টা মিনিট ধরে সেই যন্ত্রণা ভোগ করলাম। তারপরে উনি অ্যানেস্থেসিয়া দিলেন, আমাকে শুইয়ে দিল, একটা হাতে সেলাইন আর সাথে বেডের সাথে বেঁধে দেওয়া হলো, আর একটা হাতে বোধহয় হার্টবিট চেক করার জন্য একটা ক্লিপ মতো লাগিয়ে দেওয়া হলো। তারপর ডাক্তারবাবু ওটি শুরু করলেন। আমার ওই একটা টাইম পরে, ওটি চলাকালীন একটা টাইম পরে আমার চোখ থেকে কাপড়টা একটু হালকা সরে গেছিলো। তখন দেখলাম সাইডে একটা ঘড়ি রাখা ছিল। এবার আমার মনের মধ্যে করছে যখনই বাচ্চা কাঁদবে আমি এই ঘড়িটা দেখবো যে ও ঠিক কটার সময় হয়েছে। ঠিক যখন 3:37 তখন দেখলাম বাচ্চার কান্নার আওয়াজ। আমি ঘড়িটা সঙ্গে সঙ্গে দেখে নিলাম, আর তারপরেই ডাক্তারবাবু আমাকে দেখালেন যে দেখো এই দেখো তোমার এটা কি হয়েছে, ঠিক এইভাবে। আমি ফার্স্টে দেখলাম বাবা রে, এ তো বেগুনি রঙের একটা বাচ্চা হয়েছে। দিয়ে আমি তারপর দেখলাম যে আমার মেয়ে হয়েছে। আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আমার মেয়ে হয়েছে। ডাক্তারবাবু বললো ঠিক আছে। বাচ্চাকে পাঠিয়ে দিল আয়া দিদি বা নার্সের সাথে বাচ্চাটাকে পরিষ্কার করার জন্য। আর তারপর ডাক্তারবাবু আবার ওটিতে মানে স্টিচ করা শুরু করলেন। ডাক্তারবাবু যখন ওটি করছেন সেই মুহূর্তে হঠাৎ করে আমার না ভীষণভাবে বুকে ব্যথা হতে শুরু করলো, বুকে চাপ লাগছে। আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আমার না প্রচণ্ড বুকে চাপ লাগছে। ডাক্তারবাবু বললো যে বাচ্চা বেরিয়ে আসার পর অনেক সময় এরকম বুকে চাপ লাগে, কিছু হবে না, আপনি একটু অপেক্ষা করুন, ঠিক হয়ে যাবে। তার কিছুক্ষণ পর দেখছি আরও বুকে চাপ লাগছে, মানে তারপর বুকের চাপটা এমনভাবে বাড়তে শুরু করে দিল, মাথার মধ্যে যেন ঝিমঝিম করতে শুরু করে দিল। আমার মনে হচ্ছে মাথাটা জাস্ট মানে মাথার শিরাগুলো জাস্ট ফেটে যাবে। তখন আমি আর থাকতে পারলাম না। ডাক্তারবাবুকে আমি বললাম যে ডাক্তারবাবু আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। তখন ডাক্তারবাবু অ্যানাস্থেসিয়া যিনি করেছিলেন তিনি আমার মাথার কাছে ছিলেন, ওনাকে কিছু একটা ইশারা করলেন, উনি এসে আমার হাতে একটা ইঞ্জেকশন দিলেন আর সাথে আমার সেলাইনে একটা ইঞ্জেকশন পুশ করলেন। তার কয়েক সেকেন্ড পর আমার চারিদিকটা চোখের সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে আসছিল, মানে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছিল, কোনো কাজ করছিল না, আমি আর কিছু ভাবতে পারছিলাম না, চোখে যেন আমি সব মানে আস্তে আস্তে সব অন্ধকার হয়ে গেছে। সেই মুহূর্তে যেন আমার মনে হয়েছিল হয়তো আমি আর বাঁচবো না, আমি হয়তো আমার টাইম হয়ে গেছে, আমি মরে যাবো, বাচ্চাটাকে হয়তো আর ভালো করে দেখাই হবে না। তো এটা মানে ভাবতে ভাবতে হঠাৎ করে আমার মাথায় মনে এটা এলো যে ঠিক আছে, মৃত্যু তো সবার জীবনেই আসে, আমার নয় আজকে এই দিনটাই আসবে, এত চিন্তা করে লাভ নেই, চিন্তা করেই বা আমার কী আছে বা আমার হাতেই বা কী আছে। যাই হোক, তার 5-7 মিনিট পর দেখলাম আস্তে আস্তে আমার ঘোরটা কাটলো, সব ঠিকঠাক হলো। ততক্ষণে বাচ্চাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে, একটা দিদির হাতে ছিল, দিদি একবার বাচ্চাটাকে দেখানো, মুখটা আমি ভালো করে দেখতে পাইনি। যখন আমাকে বাচ্চা দেখাচ্ছে দেখছি পুরো সাদা ধপধপ করছে দুধের মতো, আর মাথায় কালো কুচকুচে চুল। আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম। ও বেরিয়েছে যখন তখন পুরো বেগুনি রঙের, আর তারপর যখন আমাকে দেখাচ্ছে পুরো সাদা ধপধপ করছে। তারপরে ওটি শেষ হলো। ওটি শেষের পরে আমাকে বেডে নিয়ে আসা হয়েছে। বিটিয়ে নিয়ে আসার পর আমার মাথার গোড়ায় বেবিকে রাখা হলো, আর আমি বেডে শুয়ে থরথর করে কাঁপছিলাম। আমি কনস্ট্যান্ট প্রায় 1 ঘন্টা মতো এরকম কেঁপে গেলাম। বাড়ির লোক ভাবছিল হয়তো ঠান্ডা লাগছিল, কিন্তু সেই মুহূর্তে আমার ঠান্ডাও লাগেনি। ওটা একটা জার্কিং হয় বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পর, সেম ওই জিনিসটাই আমার হচ্ছিল। তারপর আস্তে আস্তে ওটা কমলো। সন্ধ্যেবেলায় ডাক্তারবাবু এসে দেখে নিয়ে গেলেন, আয়া দিদিরা যেসব ইঞ্জেকশন দেওয়ার সেই ইঞ্জেকশনগুলো দিয়ে গেলেন। আর আমার সেভাবে মানে বলবো যন্ত্রণা হয়নি। যখন অবস্থা আস্তে আস্তে কমছিল তখন সবে আমি মানে যন্ত্রণাটা ফিল করতে পারছিলাম। তারই পরক্ষণে যেহেতু আমাকে পেন কিলার দিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য আমি আর সারা রাত সেভাবে আমার যন্ত্রণাও হয়নি, আর পরের দিনও আমার আর সেরকম যন্ত্রণা হয়নি। পরের দিন সকালবেলায় হ্যাঁ, তবে সারা রাত আমার একটা প্রবলেম হয়েছিল, আমি একইভাবে বেডে শুয়েছিলাম, এপাশ ওপাশ কোনোভাবেই করতে পারছিলাম না, আর টানাভাবে শোয়ার জন্য পিঠে একটু টান লাগছিল। আর এদিকে মনের মধ্যে ভীষণ একটা মানে ছটপট করছিল যে সবাই বাচ্চাকে দেখছে, আমি ঠিকঠাক করে দেখতে পাচ্ছি না, আমি নিতে পারছি না, মানে সেইটা যেন আমার কাছে সেই মুহূর্তে সব থেকে বড় কষ্ট। সবাই বলছে, কেউ বলছে আমার মতো হয়েছে, কেউ বলছে ওর বাবার মতো হয়েছে, কিন্তু আমি ভালো করে দেখতে পারছি না। যাই হোক, সকালটা হলো, আমাকে আয়া দিদি এসে বসিয়ে দিল। বাচ্চাকে কোলে নেওয়ার পর সেই আনন্দটা মানে আমার কাছে সব থেকে বেশি আনন্দ মনে হচ্ছিল, যে কোনো কষ্টই আমার কাছে কোনো কষ্ট নেই, এইটাই সেই আসল মুহূর্ত। তারপরে 3 দিনের দিন আমাকে বলা হলো যে মানে অ্যাকচুয়ালি ডেলিভারি তার পরের দিন তো আমাকে বসিয়েছিল, আর তারপরের দিন আমাকে হাঁটতে হতো। তো আয়া দিদি এসে আমাকে ধরলো, আমি ঠিকঠাকভাবে হাঁটাচলা করলাম। হ্যাঁ, ইভেন তারপর থেকে যতবার ওঠা বা যতবার নামা ততবারই আমি একাই করতে পারছিলাম, মানে করার চেষ্টা করছিলাম।
নার্সিংহোমে যেদিন ভর্তি হলাম সেদিন খালি ভাবছিলাম কতক্ষণে আমরা বাড়ি যাব। তারপরে দিনটা চলেই এলো একটা একটা করে কাটতে কাটতে। সারা রাত যেন ঠিকঠাক করে ঘুম হচ্ছিল না, সারাক্ষণ মনে হতো যে কতক্ষণ সকালটা হবে, ওর বাবা আসবে। তারপরে সকাল হলো, আমরা সব রেডি রেডি হলাম, সবার সাথে দেখা করে নার্সিংহোম থেকে বাড়ি চলে এলাম পাকুকে নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মতো যদি কারোর এরকম জীবনে ঘটে থাকে ডেলিভারির সময়, সেটাও অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, আমি যেমন চারিদিকটা সব দিকটা খেয়াল রেখেছিলাম, বা এরকম কোনো পরিস্থিতি হলে অবশ্যই আপনি আপনার নার্সদের সাথে কথা বলবেন, বা আপনার যদি ওটিতে সত্যিই কোনো প্রবলেম হয় অবশ্যই চুপ না থেকে আপনার ডাক্তারবাবুকে সেটা জানাবেন, তাহলে অবশ্যই একটা সলিউশন পাওয়া যাবে। আর মনকে সবসময় শক্ত করবেন, আর কোনো টেনশন নেবেন না। আর যারা নতুন মা হবেন তাদেরকে অবশ্যই বলো, গোটা প্রেগনেন্সিতে ভীষণ আনন্দে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একদম টেনশন নেবেন না, টেনশন নিলে বরং আপনার ক্ষতি, আপনার বাচ্চার ক্ষতি। টেনশন নিয়ে তো আপনি কোনো কিছু প্রবলেম সলভ করতে পারবেন না, তো সেটা ডাক্তার পারবে। আপনার সমস্যাটাকে ডাক্তারকে বলুন, আর নিজে নিশ্চিন্তে থাকুন। আর আমার গোটা প্রেগনেন্সির জার্নি স্টোরি যদি জানতে চান, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেটাও অবশ্যই আমি আনন্দের সাথে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে আগে থেকে জানতে পেরেছিলাম, বা আমার মন জানতো আমার মেয়ে হবে, সেটাই বা আমি কী কী দেখলাম, কী কী লক্ষণ ছিল আমার, সেটাও যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমি জানতাম আমার মেয়ে হবে। আমার লক্ষণগুলো তো মেয়ে হওয়ার কিছু ছিল, কিছু ম্যাক্সিমামটা ছিল ছেলে হওয়ার, যার জন্য সবাই ভেবেছিল আমার ছেলে হবে, কিন্তু না, শেষে আমার মেয়েই হয়েছে। তো যাই হোক, আমি মা, আমি জানতাম আমার মেয়েই হবে। তো সেগুলো যদি জানতে চান অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের চ্যানেলে আমার আর পাকুমের সুন্দর সুন্দর অনেক 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 ব্লগ আনার চেষ্টা করি, সেইগুলো দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ করব। আজকে মতো নমস্কার, টাটা।